আবারও পরিচিতি পর্ব যে আসলে ইনস্ট্রুমেন্ট গুলা কি, এখানে কি কি টেস্ট করা হচ্ছে, কোন প্রসিডিওর ফলো করে সেটাকে টেস্ট করা হচ্ছে, কোন স্ট্যান্ডার্ড মেনটেন করছে, এবং আমি কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে আসলে কোন কোন প্রপার্টিজ গুলা ডিটারমাইন করতে পারি যদি আমি সেটা অটোমেটিক্যালি করতে চাই। আর যদি ম্যানুয়ালি করতে চাই সেটা তো অলরেডি তোমাদেরকে থিওরিতে কিছুটা পড়ানো হয়েছে, আর যখন ইউনিভার্সিটি ওপেন হবে ইনশাআল্লাহ তখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। বিকজ আমাদের অটোমেটেড মেশিনের পরিমাণ কম, সব ম্যানুয়ালি বেশি। আর আমার মনে হয় যে ম্যানুয়ালি শেখাটাই বেশি ইম্পর্টেন্ট, বিকজ তুমি যদি কোনো কিছু বেসিকটা জানো, অটোমেটেডটা জানা তো কোনো ব্যাপার না, একবার দুইবার দেখলে তোমরা সবাই অনেক স্মার্ট, তোমরা অবশ্যই পেরে যাবে। তো বেসিক্যালি ডিটেকশন যে ল্যাব গুলা হয়, টেস্টিং ল্যাব যেগুলো হয়, ওগুলোতে দেখবে যে শুধুমাত্র দেখা যাচ্ছে যে সেটিং গুলা কেউ একজন কোনো অফিসার একবার বলে দিয়েছে, ওগুলা স্টাফরাই করে। তো অটোমেটেডটা আসলে এত ইম্পর্টেন্ট কিছু না, ওটা একবার বা দুইবার দেখলে তুমি যখন নিজে এক দুইবার অপারেট করতে যাবে ডেফিনেটলি শিখে যাবে, বাট বেসিকটা ম্যানুয়ালটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ওটা অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে আর প্র্যাকটিক্যালি করানো হবে ল্যাবে। আমি আজকে হচ্ছে তোমাদেরকে এইচপিআই নিয়ে পড়াবো। আমি ওই দিন অলরেডি তিনটা ম্যানুয়াল মডিউলের নাম কি সেটা পড়িয়েছিলাম, বাট আমি আজকে আরেকবার রিপিট করবো, সমস্যা নেই। তো আমি যে ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে Recording in এইচপিআই। progress. এইচভিআই আসলে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। তোমরা প্রথম পেজে দেখতে পাচ্ছ যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট ফর ফাইবার টেস্টিং কথাটা বলাই আছে। ফাইবার টেস্টিং এটা দেখে বুঝতেই পারছো যে ফাইবারের ডিফারেন্ট কাইন্ডস অফ প্রপার্টিজ এখানে টেস্ট করা যায়। তার মানে এখানে আমার যে র ম্যাটেরিয়ালটা থাকবে এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমি যেগুলোকে টেস্ট করতে পারবো, সেইটা যে র ম্যাটেরিয়ালটা তাকে অবশ্যই ফাইবার ফর্মে থাকতে হবে। যদি সে ফাইবার ফর্মে না থাকে তাহলে আমরা তাকে এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে টেস্ট করতে পারবো না। আমরা এখন দেখবো যে এইচপিআই আসলে আহ, কয়টা মডিউল আছে আর মডিউল গুলা কি কি। দেখা যাচ্ছে যে এইচপিআই টোটাল মডিউল হচ্ছে তিনটা: মাইক্রোনায়ার মডিউল, কালার এন্ড ফ্লাশ মডিউল, লেন্স স্ট্রেন্থ আর ময়েশ্চার কন্টেন্ট মডিউল। যে মডিউল নিয়ে আমি এখন আলোচনা করবো এগুলো অলরেডি তোমরা পড়ে এসেছো বিগত লেকচার গুলোতে আমার, কিন্তু তখন জানতে না যে এইচবিআই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমি আসলে এই প্রপার্টিজ গুলোকে ডিটারমাইন করতে পারি। তো আজকে তোমরা ওটাই দেখবে যে এইচবিআই এর সাহায্যে আসলে এটা যে ডিটারমাইন করতে পারছি সেটা আসলে কিভাবে পারছি। দেখো, দুই ধরনের পিকিং হয় কটনের ক্ষেত্রে। সবাই তো এটা জানো যে কটন হচ্ছে ন্যাচারালি হয়, গাছ থাকে, কটনের প্লান্ট হয়, প্লান্ট থেকে কটন বল গুলোকে পিক করা হয়। এটা টু ওয়েজে হতে পারে, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক্যালি। ম্যানুয়ালি বলতে সেটাকে হচ্ছে হ্যান্ড পিকিং, মানে হ্যান্ডের সাহায্যে তুমি পিক করছো। আর দুই নম্বরে হচ্ছে মেশিন পিকিং, যেটাকে বলে যে অটোমেটেড, একটা মেশিনের সাহায্যে তুমি বলগুলাকে পিক করছো। তো ডেফিনেটলি তুমি যখন হ্যান্ড পিকিং করছো তুমি দেখে পিক করছো, চেষ্টা করছো যতটুকু সম্ভব শুধুমাত্র কটন বলের ফাইবার গুলাকে পিক করার জন্য। বাট তুমি যখন মেশিনের সাহায্যে করছো, হ্যাঁ তাকে হয়তো তুমি ইনস্ট্রাকশন দিয়ে একটা নির্দিষ্ট প্রপার গাইডলাইন ফলো করতে বাধ্য করছো, বাট সে তো আর হিউম্যানের মতো কাজ করতে পারবে না, তাই না? দেখা যাচ্ছে যে কটন বলটা ওঠার সময় কিছুটা স্টেম উঠে আসছে, স্যান্ড বা গ্রেট উঠে আসছে, বা কিছু লিভস উঠে আসছে, বা কিছু ফরেন ম্যাটেরিয়াল আছে যে কটন বলের বলের গায়ে লেগে আছে, ওইটা উঠে আসতো। বা কোনো ফাইবার বা ফেব্রিকের ছেঁড়া অংশ পড়েছিল, ওটা লেগেছিল, মেশিন ওটাকে ডিটেক্ট করতে পারেনি, সে সেটাও নিয়ে নিল। তো যেটা হয় যে তুমি যখন মেশিন পেকিং করো তখন হচ্ছে ওখানে দেখা যাচ্ছে যে ময়লার পরিমাণটা বা ডার্ট বা ডাস্ট যেটাকে বলে সেটার পরিমাণটা কিছুটা বেশি থাকে। এটা কিছু কমন ইনফরমেশন, এটা তোমরা পড়ে নিও, এটা আমার পড়ানোর কিছু নাই। তাহলে মডিউল হচ্ছে টোটাল তিনটা: মাইক্রোনায়া মডিউল, কালার আর ট্রাশ মডিউল, লেন্থ আর স্ট্রেংথ মডিউল। অলরেডি একবার এক্সাম দিয়েছো অনলাইনে, তো তোমরা জানো যে যদি অনলাইন এক্সাম হয় তাহলে এমসিকিউ হবে, রিটেন হবে। এমসিকিউ হলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তিনটা মডিউল দেওয়া থাকবে, একটা অন্য জায়গা থেকে দেওয়া থাকবে, এএফআইএস থেকে দেওয়া থাকবে, বলা হবে এই তিনটার মধ্যে কোনটা এইচবিআই এর মডিউল না। বা একটা দেওয়া থাকবে, বাকি তিনটা অন্য ইনস্ট্রুমেন্টে দেওয়া থাকবে, বলা হবে যে এটার মধ্যে কোনটা এইচবিআই এর সাহায্যে মেজার করা যেতে পারে। তো এই ইনফরমেশন গুলো জানতে হলে আমাদের নলেজ গেইন করতে হবে। আমাদেরকে আগে জানতে হবে যে আমার কাছে যে কোয়েশ্চেন গুলো চাচ্ছে এগুলোর অ্যান্সার গুলো আসলে কোথায় আছে, কিভাবে করবো। তো এখানে দেখো এইচবিআই এর ক্ষেত্রে মডিউল হচ্ছে তিনটা: মাইক্রোনায়ার মডিউল, কালার আর ট্রাশ মডিউল, লেন্থ আর স্ট্রেংথ মডিউল। মাইক্রোনায়ার মডিউলটা আমরা কোথায় পড়েছিলাম, কারো কি মনে আছে? এই ওয়ার্ডটা আমরা শিখেছি অলরেডি।
মাইক্রো নানো মডিউলটা আমরা কোথায় পড়েছিলাম বা এটা কি কাজে ব্যবহৃত হয়, এটা কিসের ইউনিট হিসেবে ব্যবহৃত হয়, কে বলবে? ফাইন্ডনেস এর। আচ্ছা ঠিক আছে, এটার ইউনিটটা কি ছিল মনে আছে? মাইক্রো নায়ার যে একটা প্রপার্টিজ বলা হয়েছে, এটা কি কোন ইউনিটে রিপ্রেজেন্ট করা হতো? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। ভেরি গুড। মাইক্রোগ্রাম পার ইঞ্চ যদি হয় তাহলে কি এটা ডিরেক্ট সিস্টেমে পড়ে নাকি ইনডিরেক্ট সিস্টেমে? মাইক্রোগ্রাম পার ইঞ্চ। ম্যাম ডিরেক্ট সিস্টেম। ডেফিনেটলি। পার দিয়ে যেটা থাকবে সেটা ফিক্স থাকে, এখানে পার ইঞ্চ হচ্ছে ফিক্স। ইঞ্চ দিয়ে কি লেন্থ বোঝায় নাকি ওয়েট বোঝায়? ম্যাম লেন্থ বুঝায়। তাহলে লেন্থ ফিক্স থেকে ওয়েট বাড়বে বা কমবে, এটা কোন সিস্টেমের ডেফিনেশন? ডিরেক্ট। ম্যাম ডিরেক্ট সিস্টেম। যার কারণে মাইক্রো তোমার এরকম আসতে পারে 4টা বা 5টা মাইক্রোনায়ার ভ্যালু দেওয়া থাকবে, সে 10 মাইক্রোনায়ার, 20 মাইক্রোনায়ার, 30 মাইক্রোনায়ার, 120 মাইক্রোনায়ার, হুইচ ওয়ান ইজ ফাইনাল? কোনটা ফাইনাল? ম্যাম যেটা ভ্যালু কম। জি, তার মানে 10 মাইক্রোনায়ার, তাই না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে দেখি যে এই যে একটা এইচবিআই টেস্ট রেজাল্টে আসলে কি কি থাকে, ওখানে কোন কোন প্রপার্টিজ গুলো থাকে। তুমি যদি একটা এইচবিআই টেস্ট রেজাল্ট দেখো, ওখানে দেখবে যে এই টেস্টিং রেজাল্টের নামগুলো থাকবে, এবং যেহেতু টেস্ট রেজাল্টে অনেকগুলা রেজাল্টের একটা সংমিশ্রণ কপি থাকে, তো এরকম ডিটেলস ফর্মে তো সে আর লিখতে পারবে না, যার কারণে অ্যাব্রিভিয়েটেড ফর্মে লিখতে হয়। তো অ্যাব্রিভিয়েটেডটা তো আমি তখন বুঝতে পারবো যখন আমি এটার ফুল ফর্ম জানি। যেমন স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স, এটাকে শর্টলি বলা হয় এসপিআই। माइक्रोनायर के बोला হয় माइक, मैच्योरिटी इंडेक्स के मैच, अपर हाफ मीन लेंथ के जस्ट लेन, यूनिफॉर्मिटी इंडेक्स के यूएनएफ, शॉर्ट फाइबर इंडेक्स के एसएफआई, स्ट्रेंथ के एसटीआर, इलोंगेशन के ईएलजी, मॉइस्चर के मॉइस्ट, रिफ्लेक्टेंस के आरडी, येलोनेस के प्लस डी, कलर ग्रेड के सी ग्रेड, ट्रैश काउंट के टीआरसीएनटी, ট্রাশ এরিয়া কে টিআর এরিয়া, ট্রাশ গ্রেড কে টিআর গ্রেড, ফ্লোরোসেন্স কে ইউভি এবং নেটস কে নেপ দ্বারা ক্লাসিফাই করা হয়। তার মানে একটা এইচপিআই টেস্ট রেজাল্টে টোটাল এই সব ভ্যালু গুলা তোমাকে দেখাবে, এবং তার উপর ডিপেন্ড করে অ্যাজ আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমাকে ডিটারমাইন করতে হবে যে আমার আসলে যে প্রোডাক্টটা, যে র ম্যাটেরিয়ালটা দিয়ে আমাকে কাজ করতে হবে, তার কারেন্ট কন্ডিশনটা কি, এবং তার উপর বেস করে তোমাকে বেল ম্যানেজমেন্ট করতে হবে, যার উপর বেস করে তোমার প্রোডাক্টের এন্ড কোয়ালিটি ডিটারমাইন করা হবে। বায়ার তোমাকে অনেক ভালো প্রফিট দিচ্ছে, তাহলে ডেফিনেটলি তুমি তাকে খারাপ কোয়ালিটির র ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারবে না। তাহলে তুমি খুব ভালোভাবে বুঝে যাবে যে আমার যে প্রোডাক্টটা আছে সেটা কি ওই প্রোডাক্টের জন্য সুইটেবল কি না। আচ্ছা, প্রথমে আমরা দেখেছি যে মাইক্রোনায়ার মডিউল কি, বা এটা যে ডিটারমাইন করা হয় ফাইবারের ফাইননেস আর ম্যাচিউরিটি, এগুলো আসলে কিভাবে ডিটারমাইন করা হয় সেটাও আমরা শিখেছি। আমরা এখানে সেকেন্ডলি আরেকবার শিখবো যে মেশিনের সাহায্যে যখন করছে তখন আসলে কি হচ্ছে। বলা হয়েছে যে মাইক্রোনার ভ্যালু ইজ দ্য মেজার অফ ফাইবার ফাইননেস এন্ড ম্যাচিউরিটি, ফাইবারের ফাইননেস এন্ড ম্যাচিউরিটি কে সে মেজার করে। দ্য মেজারমেন্ট অফ মাইক্রোনায়ার ইজ বেসড অন অ্যান এয়ার ফ্লো প্রিন্সিপাল। অলরেডি উই নো that the fiber fineness, the method by which we can measure fiber fineness, that is called, one of the method is called airflow principle. তো আমরা যখন এইচবিআই মেশিনের সাহায্যে টেস্টটা করব তখনও এরাও যে প্রিন্সিপালটা ফলো করে সেটাকে বলা হচ্ছে এয়ারফ্লো প্রিন্সিপাল। এখানে ফাইবারের যে স্যাম্পল ওয়েটটা নেওয়া হয় সেটা ইন জেনারেল 4 গ্রাম, 4 গ্রাম পরিমাণ স্যাম্পল এন্টার করানো হয় একটা এয়ারফ্লো চেম্বারে। এখানে যে জায়গাটাতে এয়ারফ্লো করা হচ্ছে ওই জায়গাটার নাম বলা হয়েছে চেম্বার। একটা এয়ারফ্লো চেম্বারে তুমি এক ফাইবার স্যাম্পলকে এন্টার করালে, যার ওয়েট হচ্ছে 4 গ্রাম, দেন তুমি ফাইবারের মধ্য দিয়ে এয়ার পাস করাতে হবে। আমরা তো অলরেডি প্রসেসটা জানি, এবং যে এয়ারটা তুমি পাস করাচ্ছ, যে প্রেসারে তুমি এয়ার পাস করাচ্ছ, এয়ার দ্যাট প্রেসার শুড বি কনস্ট্যান্ট ফর বোথ দ্য চেম্বার। তোমার ফাইবারের ডায়ামিটার ডিফারেন্ট হতে পারে, বিকজ তুমি ডিফারেন্ট টাইপস অফ ফাইবার নিয়ে কাজ করছো। আর যেহেতু এটা ন্যাচারাল ফাইবার, দেখা যাচ্ছে যে একই বল থেকেও যদি তুমি পিক করো তাহলেও কিন্তু একই ধরনের ফাইবার পাওয়া পসিবল না। হয়তো কাছাকাছি যাবে, বাট নট পসিবল যে 100% সেম হবে। আমাদের বাবা মা সেম হলেও আমরা ভাই বোন কি কখনো একরকম হই?
ইভেন টুইনেও দেখবে যে আইডেন্টিক্যাল ডিফারেন্স থাকে। যদি বলেও যে আমরা দেখতে একই রকম, তারপরেও কিছু না কিছু ডিফারেন্স তো থাকে, বিকজ আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন, কারোর সাথে কারো মিল নেই। তাহলে আমি যখন ফাইবারের মধ্যে দিয়ে ইয়ার পাস করাচ্ছি, তখন আমি মেজারিং দ্য ড্রপ ইন প্রেসার আর মেজার, আমি প্রেসারটা মেজার করতে থাকবো। এটা অটোমেটিক্যালি মেজার হয়ে যাবে, তোমাকে আর নিচ থেকে কিছু করতে হবে না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র স্যাম্পল ফিট করা, আর কোনো কাজ নেই। In other words, by this airflow method, the air permeability of a constant mass of cotton fibers. তাহলে এখানে দেখো ওই ফিগারটাই আবার দিয়ে বোঝানো হয়েছে যে এখানে কোয়ার্টজ ফাইবার আছে, এখানে ফাইনার ফাইবার আছে। দুইটার মধ্যে দিয়ে আমি সেম প্রেসারে এয়ার ফ্লো করাবো, কোনটার মধ্যে দিয়ে এয়ার ফ্লো খুব দ্রুত হবে। তো এখানে যেহেতু ফাঁকা স্পেসটা খুব বেশি, ভয়েড স্পেসটা বেশি আছে, এখানে এয়ার ফ্লো হতে রেজিস্ট্যান্সটা আসলে কম পাবে। আর এখানে যেহেতু ফাঁকা স্পেসটা কম আছে, যেমন ধরো এই যে এই কলামটার কথাই যদি আমি চিন্তা করি, তাহলে এখানে দেখো ফাইবার আছে চারটা, তার মানে এখান দিয়ে যদি বাতাস পাস হতে যায়, সে বাধা পাবে টোটাল 4 বার, কিন্তু এখানে আছে মাত্র 2টা। তাহলে যে সাইড দিয়ে এয়ার ফ্লো হতে এয়ার ফ্লো রেজিস্ট্যান্সটা বেশি হচ্ছে, সেখানে ডেফিনেটলি এয়ার ফ্লো দেরিতে পৌঁছবে আপার পর্যন্ত। তো এর উপর বেস করে ফাইবার কি ফাইনাল নাকি কোয়ার্সার, এটা ওরা ডিটারমাইন করে। হয়তো ইন ফিউচার তোমাদের জেনারেশন থেকে আরো কোনো ইউনিক মেথড অ্যাপ্লাই করবে, যেখানে আসলে আরো বেশি ইজিলি বোঝা যাবে যে ফাইবারটা কত বেশি ফাইনাল বা কোয়ার্সার, বাট এখন পর্যন্ত এই মেথডে করা হচ্ছে। আচ্ছা, লাস্ট একটা কথা হচ্ছে, দেখো দা ফাইনাল এন্ড দা মোর ইম্যাচিউর দা ফাইবার দা হায়ার দা রেজিস্ট্যান্স টু এয়ার ফ্লো। তার মানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, দা ফাইনাল এন্ড দা মোর ইম্যাচিউর দা ফাইবার। ইটস নট অলওয়েজ ইম্পর্টেন্ট যে ফাইবার ফাইনাল হলে those fibers will be matured fibers, because sometimes তোমার immature fiber হওয়ার কারণেও কিন্তু ফাইবারটা অনেক ফাইনাল লাগে। কারণ আমরা তো অলরেডি জানি, তাই না, যে ফাইবার যখন ইম্যাচিউরড হয় তখন তার সেলুলার থিকনেস নাই বললেই চলে। আর সেলুলার থিকনেস নেই তার মানে কি, সেটা পুরো রিবনের মতো, মানে একদম চিকন। তো ওই চিকনের পার্সপেক্টিভে যদি তুমি চিন্তা করো, তাহলে কি ফাইবার ফাইনাল নাকি ফাইনাল না, বলো? সবাই কি ঘুমিয়ে গেছো, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছো, কোনটা? ডায়মন্ড কোথায়? আজকাল ডায়মন্ডের কোনো রেসপন্স পাচ্ছি না আমি। ডায়মন্ড কি আছো? জি ম্যাম। কি হয়েছে তোমার, তুমি আজকাল রেসপন্স করো না কেন? তার মানে আমাদেরকে দুটো জিনিসই দেখতে হবে, যে ফাইবারটা কি ফাইনাল এবং ম্যাচিউর দুইটাই, নাকি শুধুমাত্র ম্যাচিউরিটির কারণে তাকে ফাইনাল দেখাচ্ছে। তো তোমাকে হয়তো এই ডেফিনেশন, এই লাইনটা শুধু ধরে দেওয়া হবে এবং বলা হবে যে এক্সপ্লেইন। তোমাকে কিন্তু এর পার্সপেক্টিভে কি কি রিজন হতে পারে বা কেন হচ্ছে এটা এক্সপ্লেইন করতে হবে। বা শর্ট নোটও আসতে পারে 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য। যদি তোমাদের অনলাইন এক্সাম হয় তাহলে 3 মার্কসের জন্য আসবে, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটি আছে। কারণ অন্যান্য মার্কস দিতে গেলে ওটার জন্য আবার টিচারকে আলাদা করে অ্যাপ্রুভাল নিতে হয়। তো 3 মার্কসের জন্যই হয়তো আসবে। এখানে দেখো মাইক্রোনায়ের ভ্যালুর উপর ডিপেন্ড করে ফাইবারকে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েতে ক্লাসিফাই করা হয়েছে। এখন এই যে যে চার্টটা, এক এক কান্ট্রির ফাইবারের জন্য এক এক রকম হতে পারে, এটার জন্য কনফিউজ হওয়ার কিছু নাই। যেহেতু আমি কোর্স টিচার, আমি পড়াচ্ছি, তো আমার লেকচারের মধ্যে যে কোনো একটা ভ্যালু ফলো করলেই হবে। দেখা যাচ্ছে যে এটা যে কটনের জন্য করা হয়েছে, আমি যদি আরেকটু বেটার কোয়ালিটি বা এর থেকে আরেকটু ওর্স কোয়ালিটির ক্ষেত্রে করি, বা ফাইনাল ফাইবারের ক্ষেত্রে বা কোয়ার্টার ফাইবারের ক্ষেত্রে বা লার্জার ফাইবারের ক্ষেত্রে শর্টার ফাইবার, এইভাবে ক্লাসিফাই করে করি, তখন কিন্তু এই রেঞ্জে কিছুটা চেঞ্জ আসে। তো এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায়, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট একটা বেসিক আইডিয়া রাখো যে আসলে কত থেকে কত হতে পারে, বিকজ খুব বেশি ডিফারেন্স হয় না, কাছাকাছি থাকে। তো ধরো তোমাকে ফাইবারের ফাইননেস ডিটারমাইন করতে বলা হলো, ছোট্ট একটা ম্যাথ আসলো এবং বলা হলো তোমার কমেন্টের রেজাল্টের উপর কমেন্ট করো, কমেন্ট অন ইউর রেজাল্ট। দ্যাট মিনস ইউ হ্যাভ টু কমেন্ট whether your fiber is finer or coarser or very fine or very coarse or medium. তো এই যে যে ভ্যালুটা, সে যে তোমার কোয়েশ্চেন যেটা এসেছিল, সে ছোট্ট একটা ম্যাথ এসেছিল, সেটা ভ্যালু এসেছে 5.3। না, আই এম আস্কিং ইউ ইন দ্য কোয়েশ্চেন যে তোমার যে অ্যান্সারটা এসেছে এর উপরে তুমি কমেন্ট করো। দ্যাট মিনস তোমাকে বলতে হবে যে আমার যে ফাইবারটা আছে বা এখানে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা কোয়ার্স ক্যাটাগরির, মানে
সেটা খুব বেশি ফাইনারও না, আবার খুব বেশি কুয়াশারও না, শুধুমাত্র কুয়াশা। তাহলে আমি বুঝে যাবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে কমেন্ট করতে পেরেছে, বিকজ ও এই রেঞ্জটা জানে। আবার আরেকভাবে আসতে পারে, তোমাকে মাইক্রোনার মডিউলের উপরে শর্টকাট করতে বলা হলো, তখন তোমাকে মাইক্রোনার মডিউল নিয়ে একটা দুটো লাইন বলে এই রেঞ্জটা কিন্তু বলে দিতে হবে, না হলে দেখা যাচ্ছে মার্কসের অনেক বেশি ডিফারেন্স চলে আসবে। মাইক্রোনার ভ্যালু কিছু ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে যখন সে গ্রোয়িং পিরিয়ডে থাকে তখন। আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় এনভায়রনমেন্টাল কন্ডিশনস এর উপর ডিপেন্ড করে। এনভায়রনমেন্টাল কন্ডিশন অনেক বেশি ইফেক্ট ফেলে আমাদের কটন ফাইবারের উপরে। তো কি কি সেই ফ্যাক্টর গুলা যেগুলোর কারণে এটা এফেক্টেড হতে পারে, সবচেয়ে বেশি প্রমিনেন্ট যেগুলো সেখানে এখানে বলা হয়েছে: moisture, temperature, sunlight, plant nutrients experienced in plant or boll, the rounded seed capsule of plants such as cotton or flax। এই boll বলতে আসলে কি বোঝায় ওটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, fiber fineness affects processing performance and the quality of the end product in several ways. In the opening, cleaning, and carding processes, low micronar or fine cottons require slow processing speeds to prevent damage to the fibers. The processing speed in spinning mill must be checked carefully to avoid damage, particularly to fine fibers. এই যে যে পয়েন্টটা, এটা অলরেডি তোমাদের নেক্সট চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, আমার যদি তোমাদের যদি মনে থেকে থাকে, কারো কি মনে আছে? একটা এরকম ছিল যে যখন তোমার ফাইবার খুব বেশি ফাইনার এবং সেখানে আসলে ট্রাশ পার্সেন্টেজ যতটা বেশি নেই, তখন তোমার স্পিডটা খুব বেশি বাড়ানোর দরকার নেই, বা তোমার ওপেনিং ক্লিনিং করার জন্য যে বিটিং স্পিডটা সেটা কমিয়ে দেওয়াই ভালো। বিকজ তোমার যদি সেটা বাড়ানো থাকে, দেখা যাচ্ছে ফাইবারের উপরেই ওর ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, যেহেতু সেখানে আদার ইনগ্রিডিয়েন্টস নেই। তো যেটা হতে পারে যে ক্লিনিং হয়তো দূরে যায়, ড্যামেজিং প্রপার্টিটা বেড়ে যেতে পারে, তোমার ওয়েস্টেজ বেড়ে যেতে পারে, যার কারণে তোমার প্রফিটাবিলিটি সিগনিফিক্যান্টলি রিডিউস হতে পারে। যার কারণে বলা হয়েছে যে তোমাকে যে স্পিডটা, যে প্রসেসিং স্পিড বলা হচ্ছে, বিকজ তুমি প্রসেস মেনটেন করার জন্যই তো ডিফারেন্ট কাইন্ডস অফ মেশিনের স্পিডটা দিচ্ছ। এই প্রসেসিং স্পিডটা দেওয়ার আগে 100% টাইম তোমাকে চেক করে নিতে হবে যে আমার আসলে ফাইবারের কোয়ালিটিটা কি, এবং ওর উপর বেস করে আমার কোন স্পিডটা আসলে সেট করা উচিত। দেখা যাচ্ছে যে তোমার ফাইবার অনেক বাজে কোয়ালিটির, বাট তুমি ওপেনিং ক্লিনিং এর সময় স্পিড, প্রসেসিং স্পিড খুব স্লো, তাহলে দেখা যাচ্ছে ওপেনিংই হচ্ছে না। আবার উল্টা হবে, যদি খুব ফাইনাল ফাইবার অত ক্লিনিং এর দরকার নাই, তখন তুমি আবার স্পিড খুব বেশি দিয়ে ফেলো, যার কারণে এটাই কিন্তু তোমার র ম্যাটেরিয়ালের ড্যামেজের রিজন হতে পারে। যার কারণে এটা কেয়ারফুলি চেক করতে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে। Yarns made from finer fiber results in more fibers per cross section, which in turn produces stronger yarns. Dye absorbency and retention varies with the maturity of the fiber. Yarns made from finer fiber results in more fibers per cross section, which in turn produces stronger yarn. এই লাইনটার মানে কে কে বুঝেছো? আমাকে কেউ একজন কি বলবে? ডায়মন্ড, তুমি কি এই লাইনের ডেফিনেশনটা বলতে পারবে? এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ম্যাম, যখন আমরা ফাইনার ফাইবার দিয়ে একটা ইয়ার্ন তৈরি করব তখন তার ক্রস সেকশনে বেশি ফাইবার থাকবে, মানে পার ক্রস সেকশনে বেশি ফাইবার থাকবে। আর যখন কোর্সার দিয়ে তৈরি করব তখন পার ক্রস সেকশনে কম ফাইবার থাকবে। এটা রিজনটা কি বলো তো ডায়মন্ড? সে তোমাকে 30 এর একটা ইয়ার্ন তৈরি করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন ওই 30 ইয়ার্ডের ক্ষেত্রে তোমাকে দুই ধরনের ফাইবার দেওয়া হয়েছে, ফাইনাল ফাইবার, কোয়ার্সার ফাইবার, জাস্ট ফর এক্সাম্পল। তাহলে ফাইনাল ফাইবার ক্ষেত্রে তুমি বলেছো যে ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি থাকতে পারবে, আর কোয়ার্সার ফাইবারের নাম্বার অফ ফাইবার ক্রস সেকশনে কম থাকতে পারবে। এটা রিজনটা কি? ম্যাম, এটা তো ডায়ামিটারের উপর নির্ভর করবে, মানে ফাইনার ফাইবারের ডায়ামিটার কম আর কোর্সার ফাইবারের ডায়ামিটার বেশি, তাই একটা নির্দিষ্ট ক্রস সেকশনে ফাইনার ফাইবার বেশি থাকবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডায়মন্ড। আমরা জানি যে ইনডিরেক্ট সিস্টেমে ওয়েটটা ফিক্স থাকে, তার মানে আমার 20 এর জন্য ওয়েটটা আসলে কতটুকু হবে এটা কিন্তু ফিক্স। তার মানে তাকে লম্বা হতে হবে কিন্তু মোটা হওয়া যাবে না। এখন আরেকটা যেটা আছে যে মোটা হওয়া যাবে না, আবার লম্বা হতে হবে। তার মানে কি ক্রস সেকশনে অত বেশি স্পেস নেই খুব বেশি কিছু রাখার জন্য।
এখন ধরো যে তোমার দুই ধরনের ফাইবার আছে, এক ধরনের ফাইবারের ডায়ামিটারটা কিছুটা কম, আর এক ধরনের ফাইবারের ডায়ামিটারটা তার থেকে কিছুটা বেশি। তাহলে সে ক্রস সেকশনে, ইয়ার্নের ক্রস সেকশন আসলে কতটুকু হবে, ওই এরিয়াটা তো ফিক্স। ওর মধ্যে ইয়ার্ন ফাইবার কতগুলা স্টে করতে পারবে সেটা ডিপেন্ড করছে ফাইবারের ডায়ামিটারের উপরে। তো যেহেতু ফাইন ফাইবারের ডায়ামিটার কম, তার মানে কি সে ওই কম স্পেসের মধ্যেই দেখা যাচ্ছে যে ওখানে তুমি সে 100টা ফাইনাল ফাইবার স্টে করতে পারছে। কিন্তু সেটা যদি আবার কোয়ার্টার ফাইবারের ক্ষেত্রে হয়, তখন দেখা যাচ্ছে যে ওই সংখ্যাটা কমে 70 বা 75 হয়ে যাচ্ছে। এখন একসাথে যখন 10টা লাঠি আমি একসাথে ভাঙতে চাই, তখন কি আমার বেশি কষ্ট হয় নাকি আমি যখন 4টা লাঠি বা 5টা লাঠি ভাঙতে যাই তখন আমার বেশি কষ্ট হয়? কোনটাতে বেশি কষ্ট হয় আমার বা আমাদের? ডেফিনেটলি যেটাতে নাম্বার অফ লাঠি বেশি ছিল। তার মানে কি, যখন তোমার ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবার অনেক বেশি আছে, তখন ইন জেনারেল তার স্ট্রেংথ ক্যাপাসিটিটা বেড়ে যায়, এবং যে বেসিক কিছু ইরেগুলারিটি থাকে, যেমন ধরো কিছু ফাইবার, এটা যেহেতু ন্যাচারাল ওয়েতে হচ্ছে, এটা ম্যানমেড না যে তুমি ডিটারমাইন করে দিয়েছো লেন্থ কত হবে, ফাইননেস কত হবে, ডায়ামিটার কত হবে, সবকিছু স্ট্রেংথ কত হবে, ইলংগেশন ক্যাপাসিটি কত হবে, সব তুমি ফিক্স করে দিচ্ছ, মেশিনে সেট করে দিচ্ছ, দেন ইয়ার্ন তৈরি হচ্ছে। কিন্তু এটা তো ন্যাচারাল ইয়ার্ন, ন্যাচারাল ফাইবার থেকে তৈরি ইয়ার্ন। সেক্ষেত্রে যেটা হবে যে ডায়ামিটার সেম হবে না, যার কারণে কিছু জায়গায় থিনার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, কিছু জায়গায় থিকার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। তো থিনার থিকার একসাথে মিলে কি হচ্ছে, একটা অ্যাভারেজ ডায়ামিটার ক্রিয়েট করতে সাহায্য করে। তার মানে কি, যখন তোমার নাম্বার অফ ফাইবার ক্রস সেকশনে খুব বেশি থাকে, ইয়ার্নটা স্ট্রঙ্গারও হয়, আবার ইভেনও হয়। ডাই অ্যাবসরবেন্সি এন্ড রিটেনশন ভ্যারিজ উইথ দ্য ম্যাচুরিটি অফ দ্য ফাইবার। ফাইননেস আর ম্যাচুরিটি কিছুটা একটা আরেকটার সাথে অনেক, একটা আরেকটার সাথে তো সবগুলাই কোরিলেটেড, বাট এই দুটো একটু বেশি কোরিলেটেড। তো তোমার ডাই অ্যাবসরবেন্সিটা কেমন হবে এবং তার রিটেনশন প্রপার্টিটা আসলে কেমন হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ফাইবারের ম্যাচিউরিটির উপরে। আমরা অলরেডি ফাইবারের ম্যাচিউরিটি পড়েছি। আমাকে কি কেউ বলতে পারো যে ম্যাচিউরড ফাইবারের ডাই অ্যাবসরবেন্সি ক্যাপাসিটি বেশি এবং ইম্যাচিউরড ফাইবারের ডাই অ্যাবসরবেন্সি ক্যাপাসিটি নাই বললেই চলে? ওয়াই? কারণ সেল ওয়াল থিকনেসটা তো বেশি থাকে সম্ভবত, যার কারণে ওই ডাইটা ধরে রাখতে পারে। আচ্ছা, সেল ওয়াল থিকনেস বেশি আছে, তার মানে মানে ওর মধ্যে কি বেশি আছে বলো তো? কোন প্রপার্টিটা আসলে বা কোন মানে ইনগ্রেডিয়েন্টটা ওর মধ্যে? মানে ফাঁকা স্থানটা কম আর কি। বুঝতে পেরেছি, সেল ওয়াল থিকনেস তো আছে, ঠিক আছে, স্পেস আছে, বাট স্পেসের মধ্যে আসলে কি থাকে যেটা তোমার ডাইকে অ্যাবজর্ব করে? ভয়। সবাই সবাই লিখে রাখো, এটা হচ্ছে নেক্সট ক্লাসের একটা ছোট্ট হোমওয়ার্ক। সেল ওয়াল থিকনেস হায়ার যেটা, সেটাকে আমি ম্যাচিউরড ফাইবার বলছি, ভেরি গুড। যেটা সেল ওয়াল থিকনেস নেই ওটাকে আমি ইম্যাচিউরড ফাইবার বলছি। নেই বলতে আছে খুব ক্ষীণ, যেটাকে ধরা যায় না। সেল ওয়াল থিকনেস যার বেশি, তার সেল ওয়ালের মধ্যে আসলে কোন ইনগ্রিডিয়েন্টটা প্রেজেন্ট থাকার কারণে সে ডাইকে অ্যাবজর্ব করতে পারছে, কোন ইনগ্রিডিয়েন্ট বা কোন ম্যাটেরিয়ালটা থাকার কারণে যে ম্যাটেরিয়ালটা আমার ডাইকে অ্যাবজর্ব করতে পারছে, এটা আমি কোয়েশ্চেন করব। আচ্ছা, তার মানে কি, যখন আমার ম্যাচিউরড ফাইবার যখন হবে, তার ডাই অ্যাবজর্বেন্সি ক্যাপাসিটি যেহেতু বেশি, তাহলে রিটেনশন মানে হচ্ছে ধারণ ক্ষমতা। মাঝে মাঝে দেখবে কালারফুল কাপড় কিনলে কিছু কিছু কাপড়ে ব্লিড হয় না, কালার ব্লিড হয় না, মানে কালার বের হয়ে যায় না। সেটা খুব মেরুন মেরুন একটা কালার বা খুব ডিপিশ ব্লু একটা কালার, বাট আমি যখন ওয়াশ করছি কালার ব্লিড হচ্ছে না, দ্যাট মিনস ওটার ম্যাচিউরিটি ম্যাচিউরিটি লেভেলটা অনেক হাই, যার কারণে কি সে ডাই অ্যাবজর্ব করতে পেরেছে এবং সেটাকে রিটেন করেও রাখতে পারছে। কিন্তু যখন ইম্যাচিউর ফাইবার হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো মতে ডাইটা কিছু কিছু ফাইবার অ্যাবজর্ব করেছে, ম্যাক্সিমাম ফাইবার অ্যাবজর্ব করতে পারে না। তখন যখন তুমি ওই ফেব্রিকটাকে ওয়াশ করছো, দেখা যাচ্ছে পুরো কালার ব্লিড হয়ে তোমার কাপড়টাই ফেড হয়ে গেছে। তো এটা আসলে তার ম্যাচুরিটি লেভেলের উপর ডিপেন্ড করে। Since immature fibers are also fine fibers, a low micronar value can indicate the presence of immature fibers, therefore can affect the dye uptake in a fabric. তুমি ধরো ইম্যাচিউর ফাইবারকে, তুমি শুধু ফাইনারি দেখেছো, তুমি একটা টার্ম ভুলে গেছো যেটাকে বলা হয় ম্যাচিউরিটি। তাহলে দেখা যাচ্ছে যে ওর মধ্যে কিছু ফাইবার ছিল যারা বেশি ইম্যাচিউর হওয়ার কারণেই তাদেরকে ফাইনাল দেখাচ্ছিল, বাট তুমি তো ওটা চেক করোনি, তুমি দেখেছো ফাইনাল ফাইবার, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটাকে
ওভাবে ছেড়ে দিয়েছো, তখন যেটা হবে যে তুমি ওই ফাইবার গুলো থেকেই তো ইয়ার্ন হয়, ইয়ার্ন থেকেই তো ফেব্রিক হয়। তো ফেব্রিকটা যখন ডাই করতে যাচ্ছ, ডাই করা হয়ে গেছে, তখন আর হচ্ছে কিছু জায়গায় ডাই অ্যাকসেপ্ট করেনি, কিছু জায়গায় খুব বেশি অ্যাকসেপ্ট করে ফেলেছে, তার কারণে ডিফারেন্ট কাইন্ড অফ শেড চলে আসে একই ফেব্রিকের মাধ্যমে। তো এই যে ডাই স্পট গুলো ক্রিয়েট হলো, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফল্ট। তোমার ফেব্রিকে এই টাইপের প্রবলেম ফেস করতে পারো যদি তুমি ফাইবারের ফাইন্ডনেস এবং ম্যাচুরিটি দুটাকেই আইডেন্টিফাই না করো। দ্য গ্রেটার দ্য ম্যাচুরিটি দ্য বেটার দ্য অ্যাবজর্বেন্সি এন্ড রিটেনশন, এটা যতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, এটাও কিন্তু আসতে পারে। এই লাইনটা দিয়ে বলবে এক্সপ্লেন করো, তখন তোমাকে এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, আমাদের তার মানে ফার্স্ট মডিউলটা শেষ হলো, সেটা হচ্ছে মাইক্রোনায়ার মডিউল। সেকেন্ড যে মডিউলটা সেটা হচ্ছে আচ্ছা, মাইক্রোনায়ার মডিউলের মধ্যে আসলে ম্যাচুরিটিকে ডিটারমাইন করা হচ্ছে, যেহেতু মাইক্রোনায়ার মডিউল দিয়ে ফাইবার ফাইন্ডনেস এবং ম্যাচুরিটি দুটাই আসলে বের করা হয়। ম্যাচুরিটি ইন্ডেক্সটা কি বলা হচ্ছে? ম্যাচুরিটি ইন্ডেক্স ইজ আ রিলেটিভ ভ্যালু দ্যাট ইজ ক্যালকুলেটেড ইউজিং আ sophisticated algorithm including other HPI spectrum measurements such as micronair, strength and elongation. তোমাদের কেউ একজনের মাইকটা অন হয়ে আছে, হ্যাঁ, একটু অফ করে ফেলো। নাই, আচ্ছা, তার মানে মাইক্রোনার, স্ট্রেন্থ, ইলংগেশন, এই যে যে ভ্যালু গুলো, এই সবগুলো ভ্যালুকে একসাথে কালেক্ট করে তার উপর ডিপেন্ড করে সে একটা রিলেটিভ ভ্যালু দেয়। Maturity indicates the degree of cell wall thickness within a cotton sample. The HBS spectrum maturity index correlates very well to the AFIS maturity ratio to the reference method of microscopy. তার মানে আমি এখানে HBI এর ক্ষেত্রে এটাকে বলছি ম্যাচুরিটি ইন্ডেক্স, আর AFIS যে ইনস্ট্রুমেন্টটা আমার আছে সেক্ষেত্রে এই টার্মটাকে বলা হচ্ছে ম্যাচুরিটি রেশিও। তার মানে ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে আমার একই জিনিসের নাম ডিফারেন্ট থাকতে পারে। এটা একটা কোয়েশ্চেন যেটা শর্ট ইলাস্ট্রেট করতে বলা হতে পারে যে ম্যাচুরিটি আর মাইক্রোনায়ারের মধ্যে রিলেশনশিপটা কি, ফিগার সহ ইলাস্ট্রেট করো। বা ইলাস্ট্রেট মানেই হচ্ছে তোমাকে ফিগার থাকলে ফিগার রাখতে হয়। তো তখন এই চারটা ফিগার রেখে জাস্ট এই চারটা লাইন বলে দিলেই হবে, কোনো ডেসক্রিপশন এক্সট্রা করে দেওয়ার দরকার নেই। এখানেও দেখো রেঞ্জ দেওয়া আছে, কত থাকলে তাকে আমি ম্যাচিউর বলবো বা আনকমন বলবো বা ভেরি ম্যাচিউর বলবো। তো এই সেম কথা যে তোমাকে ম্যাথ আসতে পারে, ছোট ম্যাথ, এবং তার উপর ডিপেন্ড করে রেজাল্টের উপরে কমেন্ট করতে বলা হতে পারে, যার কারণে এগুলা জানতে হবে। আচ্ছা, আপার হাফ, মিন লেন্থ বা মিন লেন্থ, এগুলো আমি অলরেডি তোমাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছিলাম, ওই জিনিসটাই এখানে আবার এসেছে। The by-weight measurements of the upper half mean length is calculated from the fibrogram. যে প্রসিডিউরের মাধ্যমে আমরা করব সেটাকে বলা হয় কমসর্টার ডায়াগ্রাম। কমসর্টার ডায়াগ্রাম মাধ্যমে আমরা একটা পজিশন পাবো যেটাকে বলা হয় ফাইব্রোগ্রাম। ফাইব্রোগ্রাম থেকে আসলে ফাইবারের ডিফারেন্ট কাইন্ডস অফ লেন্থ কে বের করা হয়। এটা কিভাবে করা হয় এটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো, বা তার আগে তোমরা একবার ভিডিও দেখে নিতে পারো কমসর্টার ডায়াগ্রামের সাথে কিভাবে ফাইবার লেন্থ ডিটারমাইন করা হয়। খুব সুন্দর করে ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এখানে তো একটা কথা আছে, the fiber length affects the yarn dependence, the yarn strength and yarn elongation and spinning process. ছোট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে বা এমসিকিউ আসতে পারে যে ফাইবারের লেন্থ কোন কোন প্রপার্টিস গুলোকে মেইনলি এফেক্ট করে। দেখা যাচ্ছে যে এর মধ্যে তিনটা থাকবে, একটা অন্য জায়গা থেকে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ওয়ে, বিকজ ফাইবারের লেন্থ তো ডিফারেন্ট কাইন্ডস এর হয়, তাই না? তো আমি যখন ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাব, আমি আসলে ওই লেন্থটা বলতে কি বুঝায়, এটা কি করে বুঝবো, এটা জানার জন্য একটা কোড যেটাকে 32 সেকেন্ডের মাধ্যমে গুণ করে একটা কমন ভ্যালুতে আনা হয়, যার কারণে আমি বুঝতে পারি যে এটা আসলে কত দৈর্ঘ্যের ফাইবার। সেটা হচ্ছে সে যে 13/16, লেস দ্যান 13/16 আছে। আচ্ছা, এটা বাদ দাও, এটা আছে 13/16। তাহলে 13/16 এর সাথে গুণ হবে হচ্ছে 32। তাহলে আমি 16 দিয়ে যখন 32 কে গুণ দিব, তাহলে কথা হলো 13 দুগুণে 26, তাহলে ওই দেখো 26টাই আছে। আর এটা বাদ দিতে বললাম। এখন শিখো লেস দ্যান 13/16, তার মানে যে ভ্যালুটা আসবে তার থেকে লেস দ্যান। তো এটা তো 13/16 কে 32 দিয়ে গুণ দিলে তো আসে 26, এটাকে লেস দ্যান এর জন্য ও বলেছে যে আচ্ছা ঠিক আছে, এটা 24। 1/32, এটা হচ্ছে একটা মিক্সড নাম্বার। 11/32 আবার ভেবো না,
1/32 মিক্সড নাম্বারকে যখন আমি একটা হোল নাম্বারে আনতে চাই তখন যে নিয়মটা সেটা হলো 32 কে 1 দিয়ে গুণ দিয়ে একের সাথে যোগ দিতে হবে। তার মানে 32 ইন্টু 1, 32 যোগ 1, 33, 33 ভাগ 32 ইন্টু 32, 32 কেটে গেল, আসলো আমার 33। এটা আসতেও পারে নাও পারে, জাস্ট তোমাদের আমি জানার জন্য লিখে রাখলাম যে কখনো সামনে আসলে যেন এমন না হয় যে আমি বুঝতে পারি নাই। আচ্ছা, এখন আমার সেকেন্ড যে মডিউলটা ছিল সেটা হচ্ছে ইউনিফর্মিটি। লেন্থটার মধ্যে আসলে ইউনিফর্মিটিটা এসেছে। তাহলে আমি এটা আসলে কিভাবে বের করব বা এখানে কি কি বের করা হয় ওটাই আমি একটু শিখবো। তো কি এটা কিন্তু অলরেডি ডেফিনেশন তোমরা পড়ে এসেছো, কিন্তু তখন তোমরা জানতে না যে এটাকে এইচবিআই এর সাহায্যে মেজার করা যায়। ইউনিফর্মিটি ইন্ডেক্স এক্সপ্রেস করা হয় দুটা লেন্থের রেশিওর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে মিন লেন্থ আর আপার হাফ মিন লেন্থ। এটার দ্বারা কি ইন্ডিকেট করা হয়, এটা এরকম আমার ফাইবার মধ্যে ফাইবার লেন্থ ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটার একটা ইন্ডিকেশন দেওয়া হয় ফাইব্রোগ্রামের সাহায্যে। It describes how evenly the fiber length is distributed within a cotton sample. This value is expressed in percentage. তার মানে আমার যে ফাইবার গ্রামের মধ্যে আমি যে স্যাম্পল গুলো পেয়েছি ওটা আসলে লেন্থের উপর বেস করে কতটা ইভেনলি অর আনইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে এটা খুব সহজে তুমি বুঝতে পারবে ইউনিফর্মিটি ইন্ডেক্সের ভ্যালু এর মাধ্যমে। যদি তুমি দেখো যে ইউনিফর্মিটি ইন্ডেক্সের ভ্যালু এসেছে 90, তার মানে বুঝতে হবে যে তারা খুব ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে। যদি দেখা যাচ্ছে যে এসেছে যে 75, তার মানে খুবই আনইভেনলি ফাইবার লেন্থ গুলো ডিস্ট্রিবিউটেড আছে, মানে কখনো কম কখনো বেশি, খুব হিজিবিজি অবস্থা। এই ফিগারটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, ফোর্থ চ্যাপ্টারে ফাইবারের প্রপার্টিজ এর মধ্যে ফাইবারের লেন্থ যেখানে ছিল তার মধ্যে ছিল যখন আমি এখানে এক্স অক্ষ বরাবর আসলে পার্সেন্টেজ অফ ফাইবার এবং ওয়াই অক্ষ বরাবর লেন্থ দেখানো হয়েছে। এই যে যে পজিশনটা এখানে একদম স্টার্টিং, যেটা এই যে এখানে স্টার্টিং ধরা হয়েছে এটাকে, এই যে স্টার্টিংটা এখানে মানে হচ্ছে 100% ফাইবার এখানে প্রেজেন্ট আছে, 100% ফাইবারই ওখানে প্রেজেন্ট আছে। 100% ফাইবার যে জায়গা পর্যন্ত প্রেজেন্ট আছে ওই জায়গাটুকু লেন্থকে বলা হয় হচ্ছে মিন লেন্থ। এখানে আমি আস্তে 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 করে এটা যদি বাম দিকে আনতে থাকি তাহলে 50% যখন আসছে 50% ফাইবারের লেন্থ যেটুকু এটাকে বলা হয় আপার হাফ মিন লেন্থ। এখন আসলে তাহলে স্পান লেন্থটা কি? এখন ধরো যে এই যে আস্তে 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 বামে আস্তে আস্তে এই যে যে পজিশনটা এটা হচ্ছে 2.5% ফাইবার মাত্র এখানে প্রেজেন্ট আছে যার লেন্থ এই পর্যন্ত যায়। তাহলে এই যে যে লেন্থটুকু এইটুকুতে গেল শুধুমাত্র 2.5% ফাইবার। তাহলে আমরা স্পান লেন্থের ডেফিনেশন কি জানি, যে পার্সেন্টেজ অফ ফাইবার একটা ন্যূনতম লেন্থ অতিক্রম করে বা স্পান লেন্থ যতটুকু সেটা 27 মিলিমিটার। এখানে এই যে 2.5% ফাইবার যতটুকু পথ অতিক্রম করেছে এটার ভ্যালু হচ্ছে 27 মিলিমিটার। তাহলে বুঝতে হবে যে স্পান লেন্থ বলতে ওই 2.5% ফাইবারেরই লেন্থ হচ্ছে 27 মিলিমিটার বা তার থেকে বেশি। তার থেকে কম হলে তো সে আর 2.5% এর মধ্যে যাবে না, বিকজ সে আর এই রেঞ্জের মধ্যেই পড়বে না, কিছুটা ডানে পড়ে যাবে। একইভাবে 50% ফাইবার যতটুকু লেন্থ অতিক্রম করতে পারলো এই পজিশনটাকে বলা হচ্ছে 50% স্পান লেন্থ। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন হচ্ছে ইউনিফর্মিটি ইন্ডেক্স কি কখনো 100 আউট অফ 100 হওয়া পসিবল? তোমাদের কি মনে হয়? এটা না, দেখো তোমরা তোমাদের কমন সেন্স থেকে বলো যে কখনো কি এটা পসিবল যে মিন লেন্থ আর আপার হাফ মিন লেন্থ দুইটা সমান হবে? না মিস, 100% সময় সময় হবে না, বিকজ একই বলের মধ্যে থাকে হচ্ছে লক্ষ লক্ষ ফাইবার। ওই ফাইবার গুলাই দেখা যাচ্ছে এক একটা এক এক লেন্থের হয়, এক একটা এক ডায়ামিটারের হয়, এক এক রকম ম্যাচিউরিটি গেইন করে, এক এক রকম ফাইনেসের হয়, এক রকম ইনগেশন প্রপার্টি তার মধ্যে এক্সিস্ট করে। তো এটা কখনোই সম্ভব না যে 100% ফাইবার, তাও তো আবার তুমি গেল ম্যানেজমেন্ট করে নাও, ডিফারেন্ট কাইন্ডস অফ ফাইবার ওখানে থাকে। এটা কখনোই সম্ভব না যে সব ফাইবারের দৈর্ঘ্য একদম 27 মিলিমিটারই হবে, নেভার। তো যার কারণে কখনোই ইউনিফর্মিটি ইন্ডেক্সের ভ্যালু 100 আউট অফ 100 হওয়া পসিবল না। This affects the spinning process and the quality characteristics of yarn. Low length uniformity increases the unevenness and decreases the strength of yarn, definitely.
আচ্ছা, এখানে বলা হয়েছে আর লো লেন্থ ইউনিফর্মিটি at equal upper half mean length of two cotton belts indicates that the amount of short fiber is higher. দেখো যে লাইনটা বলেছে, যদি তুমি আপার হাফ মিন লেন্থ নিয়েই কাজ করো, ইকুয়াল পরিমাণ আপার হাফ মিন লেন্থ আছে দুইটা কটন বেলের ক্ষেত্রে, বাট তারপরে ইউনিফর্মিটি রেশিওটা অনেক কম এসেছে, লো লেন্থ ইউনিফর্মিটি তুমি পেয়েছো, তার মানে তোমাকে বুঝতে হবে যে ওখানে অ্যামাউন্ট অফ শর্ট ফাইবারের পরিমাণটা অনেক বেশি ছিল যে কোনো একটাতে, বা দুইটাতেই শর্ট ফাইবারের পরিমাণ অনেক বেশি ছিল, যার কারণে ভ্যালুতে অনেক বেশি ডিফারেন্স এসেছে। শর্ট ফাইবার ইন্ডেক্সটা কি? শর্ট ফাইবার ইন্ডেক্সটা হচ্ছে যখন যে ফাইবারের দৈর্ঘ্য 0.5 ইঞ্চ অথবা 12.7 মিলিমিটারের চেয়ে কম দৈর্ঘ্যের হয় তখন ওই ফাইবার গুলোকে বলা হয় শর্ট ফাইবার। এটা কোরিলেট করে এফআইএস এর ক্ষেত্রে শর্ট ফাইবার কন্টেন্ট বাই ওয়েট। তার মানে এফআইএস কি এই শর্ট ফাইবার ইন্ডেক্স বের করার যে প্রসিডিওরটা, এটাকে আরেকটা নামে রিপ্রেজেন্ট করা হয় যেটাকে বলা হচ্ছে এএসএসসি বাই ওয়েট। এইচবিআই এর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে শর্ট ফাইবার ইন্ডেক্স। এটা আমরা দেখতে পারবো এই ফাইব্রোগ্রামের সাহায্যে। শর্ট ফাইবার ইন্ডেক্স এর পরিমাণ আসলে কত থাকলে সে কোন রেঞ্জের মধ্যে পড়ে এখানে খুব সুন্দরভাবে সেটা দেওয়া আছে। এগুলো সব তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এখন আসলে যে ফাইবারের স্ট্রেংথ আমি কিভাবে মেজার করবো? ফাইবারটা খুব সূক্ষ্ম একটা জিনিস। বান্ডেল ফাইবার স্ট্রেংথ, সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ দুইটা ওয়ে আছে। তো স্ট্রেংথ আসলে আমি কি ইন জেনারেল বান্ডেল ফাইবার স্ট্রেংথটাই বের করা হয়, বিকজ সিঙ্গেল ফাইবার স্ট্রেংথ মেজার করার যে টেকনিকটা দ্যাট উইল বি সো মাচ টাইম কনজিউমিং, অনেক বেশি সময় লাগবে যেহেতু এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। স্ট্রেংথটা কিভাবে মেজার করা হয়? বলা হয়েছে the fiber strength is determined at the same fiber bundle which is used to fiber length measurement. The jaws are placed 3 millimeter 1/8 inch apart, and the bundle strength or the breaking strength of the cotton fiber is obtained in gram per day per centimeter per day. The fineness is calculated from the micron IR value. The fiber bundle is broken at a continuous deformation rate (CRE), which is called constant rate of extension. তার মানে দুইটা জ থাকবে, এই যে এখানে দেখো দুইটা জর, একটা জ ফিক্স থাকবে, একটা যে মুভেবল থাকবে। আমি যখন জটাকে মুভ করতে থাকবো একটা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর পরে ব্রেকেজ হয়ে যাবে, সে আর বাড়তে পারবে না। যে পজিশনে গিয়ে তার ব্রেকেজ হয়ে গেল তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার যে পজিশনটা ছিল এটাই হচ্ছে ওই ফাইবারের স্ট্রেংথ। দুইটা ক্লাম্পের মাঝখানে ডিসটেন্স থাকবে 3/8 মিলিমিটার। এটাকে যদি আমি ইঞ্চে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে বলা হয় 1/8 ইঞ্চ। তোমরা কি বলতে পারবে যে নিটেড ইয়ার্ন আর ওভেন ইয়ার্ন বা নিটেড ফেব্রিক আর ওভেন ফেব্রিক দুইটার ক্ষেত্রে কি ইয়ার্নের স্ট্রেংথ সেম থাকে? না ম্যাম। কোনটাতে বেশি থাকে? ম্যাম ওভেনে। রেঞ্জটা কেমন হতে পারে আইডিয়া আছে? একটু আইডিয়া দিতে পারবে? এটা সঠিক মনে নাই এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, এটা একটু মনে করবা, এটা আরেকটা হোমওয়ার্ক। এর আগে আরেকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেটা কি ছিল বলো তো? ম্যাম ওই যে কোন ম্যাটেরিয়াল থাকার কারণে হচ্ছে মানে ম্যাচিউর ফাইবার ডাই অ্যাবজর্বেন্সি বেশি হয়। ওকে, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হবে যে নিটেড ফেব্রিক এন্ড ওভেন ফেব্রিকের মধ্যে ওভেন ফেব্রিকের স্ট্রেংথটা বেশি হয়। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ওয়াই, বেশি কেন থাকা লাগে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্ট্রেংথের রেঞ্জটা কেমন থাকে। ম্যাম এটা বেশি থাকার কারণটা হচ্ছে তো ম্যাম এটা মানে এখানে স্ট্রেস পড়ে অনেক আর কি, যে মানে শেডিং হতে থাকে যার কারণে। আর কোনো রিজন না, এটাই রিজন শেডিং হতে থাকে? এটা একটা আরেকটা কি হতে পারে ম্যাম, এটাই মনে আছে। একটু স্টাডি তো করতে হবে না, শুধুমাত্র ম্যামদের স্যারদের লেকচার পড়লাম আর A+ পেয়ে বের হয়ে গেলাম, বাট আউটার নলেজ দিল, তাহলে কি হবে? একটু নিজেদেরও তো কাজ করতে হবে। আমরা যদি আমাদের আসলে মেইন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমাদেরকে কোনো স্লাইডই প্রোভাইড করা উচিত না। আমরা তোমাদেরকে কিন্তু অলরেডি পড়িয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে এগুলো খুঁজে বের করা। ইউনিভার্সিটি মানে কিন্তু এটাই। আমরা স্পুন ফিডিং সিস্টেমে চলছি এখনো, যে আমরা তোমাদেরকে খাইয়ে দিচ্ছি তোমরা ওটা গিলছো, বাট এটা কি আসলে ইউনিভার্সিটি হওয়া উচিত? আর তোমাদেরকে স্লাইড না দেয় তোমরা আন্দোলন শুরু করবে আমি জানি, স্লাইড দিয়ে পড়ানোতে তোমাদের কি ক্ষতি হচ্ছে? তোমাদের আউটার নলেজটা থাকছেই না বলতে গেলে। তোমরা তো আমাদের থেকে অনেক স্মার্ট, তোমাদের ব্যাচ হচ্ছে 45, আমার থেকে তোমরা 7 বছরের ছোট।
তো 7 বছর পরে এসে তোমরা যদি তাই ততটুকুই জানো যত তোমরা 7 বছর আগে জেনেছো, সেটা কি হবে? প্রতিদিন প্রতি সেকেন্ডে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন কিছু আসছে, আগের কিছু একটাকে ফলস প্রমাণিত করা হচ্ছে। এখন সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি এখন ভাবছি ট্রু, হয়তো 10 বছর পরে একজন এসে বলবে নো, ওটা ফলস। ব্যাপারটা এমন। তো সত্যি বলে বিজ্ঞানে সত্যি বলে আসলে কিছু ভাবা বা চিন্তা করাটা টাফ, বিকজ আজকে যেটাকে সত্যি ভাবছি কাল বা পরশু সেটা মিথ্যা হয়ে যেতে পারে বা ভুল হয়ে যেতে পারে। আজকে যেটা সঠিক দেখা যাচ্ছে যে 10 বছর পরে কেউ একজন এসে আবিষ্কার করলো যে ওটা ভুল ছিল। তো সবসময় নিজেদেরকে মডার্ন টেকনোলজির সাথে আপডেটেড রাখবে। ময়েশ্চারের উপরে তোমাদেরকে বিশাল বড় একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, চ্যাপ্টার 2, যেখানে পুরো ময়েশ্চার নিয়ে যা যা তোমাদের পড়া উচিত তার থেকেও বেশি তোমাদেরকে পড়ানো হয়েছে। এখন কতটুকু কার মনে আছে বলো? ময়েশ্চার আসলে জিনিসটা কি? ময়েশ্চার আসলে কটনের উপর যে ময়েশ্চার পার্সেন্টেজটা বাড়ছে বা কমছে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে? ময়েশ্চার কন্টেন্ট বা ময়েশ্চার রিগেন যে দুইটা জিনিস ছিল, সেগুলোর আসলে রেঞ্জটা কেমন, এই জিনিসগুলো এখানে আবার বলা হয়েছে। আচ্ছা, এটা বের করা হয় কিভাবে? বলা হয়েছে যে ময়েশ্চার অফ ফাইবার ইজ মেজার্ড বাই আ প্যাটেন্টেড রেজিস্ট্যান্স ময়েশ্চার সেন্সর ডিউরিং ক্রাশ এন্ড কালার মেজারমেন্ট। ক্রাশ এন্ড কালার যখন মেজার করা হয় তখনই একটা সেন্সর ইউজ করা হয়, যেটার মাধ্যমে ফাইবারের ময়েশ্চার পার্সেন্টেজটা কত অটোমেটিক্যালি সে রিডিং দিয়ে দেয়। কালার গ্রেড, এটার পাশে 3টা স্টার মার্ক করে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। কালার গ্রেডে বেসিক্যালি ফাইবারের দুটো জিনিসকে হাইলাইট করা হয়, রেফ্লেক্টেন্স ভ্যালু আর ইয়েলোনেস ভ্যালু। তাহলে কালার গ্রেডের ক্ষেত্রে দুটো ভ্যালুকে হাইলাইট করা হচ্ছে, একটা হচ্ছে রেফ্লেক্টেন্স আর একটা হচ্ছে ইয়েলোনেস। রেফ্লেক্টেন্স রিপ্রেজেন্ট করা হয় আরডি দ্বারা, আর ইয়েলোনেস কে রিপ্রেজেন্ট করা হয় +P দ্বারা। তাহলে আমি এই যে রেফ্লেক্টেন্স আর ইয়েলোনেস কে যে মেজার করছি, রেফ্লেক্টেন্সটা আসলে কি আর ইয়েলোনেসটা আসলে কি, এটার উপর ডিপেন্ড করে নিকারসন হান্টার নামক দুজন লোক, তারা কি করলেন, ওই দুজন সায়েন্টিস্ট যেটা করলেন যে একটা স্কেল আবিষ্কার করলেন, সেই স্কেলে এই কালার গ্রেডকে ডিটারমাইন করা হয়। তাহলে নিকারসন হান্টার স্কেলের সাহায্যে আসলে কালার গ্রেড কিভাবে ডিটারমাইন করা হয় ওটা আমরা একটু শিখবো। দেখো, রেফ্লেক্টেন্স এর উপর ডিপেন্ড করে ফাইবারকে ক্লাসিফাই করা হচ্ছে কয়টা ভাগে? 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগে। তার মানে ভার্টিক্যালি যেটা আছে এটা হচ্ছে রেফ্লেক্টেন্স এর উপর ডিপেন্ড করে, আর হরিজন্টালি যেটা আছে এটা হচ্ছে ইয়েলোনেস এর উপর ডিপেন্ড করে। এখন দেখো এখানে সে একটা ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলা হলো 43। এই 43 এর 3 বলতে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্পটেড, আর 4 বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্ট্রিক্ট লো মিডলিং। তার মানে তার ইয়েলোনেস ভ্যালুটা আছে স্পটেড লেভেলে এবং রেফ্লেক্টেন্সটা ভ্যালুটা আছে হচ্ছে স্ট্রিক্ট গুড মিডলিং এর, লো মিডলিং এর ভেতরে। তোমাকে যেটা করা হতে পারে যে হয়তো শর্ট নোট লিখতে বলা হতে পারে, অথবা তোমাকে সে বলে দিলাম আমি 42, হোয়াট ইউ মিন বাই 42 অ্যাকর্ডিং টু নিকারসন হান্টার স্কেল। তোমাকে বলতে হবে 42 এর 2 বলতে আমি বুঝাচ্ছি ইয়েলোনেস এর লার্জ স্পটেড, আর 4 বলতে আমি বুঝতেছি রেফ্লেক্টেন্স এর স্ট্রিক্ট লো মিডলিং এ। এতটুকু বললেই হবে। এখন রেফ্লেক্টেন্স আর ইয়েলোনেস কি অলরেডি তোমরা পড়ে এসেছো, বিশাল বড় চ্যাপ্টার ছিল এগুলোর উপরে, মোস্ট প্রবাবলি ফিজিক্সে ছিল তাই না? প্রতিফলন প্রতিসরণ এগুলা কোথায় ছিল? ফিজিক্সে ছিল না? Yes, ma'am. পড়েছো না? বা কোন একটা কালার রিফ্লেক্টেড হচ্ছে হোয়াইটনেস, মানে সাদা কালার রিফ্লেক্টেড হচ্ছে হোয়াইটনেস রিফ্লেক্টেড হচ্ছে নাকি ইয়েলোনেস রিফ্লেক্টেড হচ্ছে? আমার যতটুকু মনে পড়ে আমরা পড়েছিলাম, আর আমরা পড়েছিলাম তার মানে তোমরাও ডেফিনেটলি পড়েছো। তাহলে রিফ্লেক্টেন্স ভ্যালুটা কি? দ্য হোয়াইটনেস অফ দ্য লাইট দ্যাট ইজ রিফ্লেক্টেড বাই দ্য কটন ফাইবার। আসলে লাইটের যে হোয়াইটনেস ভ্যালুটা যেটা কটন ফাইবারের দ্বারা রিফ্লেক্টেড হচ্ছে সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্টেন্স, আর যেটা ইয়েলোনেস কে রিপ্রেজেন্ট করছে সেটাকে বলা হচ্ছে ইয়েলোনেস। বেসিক্যালি ইয়েলোনেস এর কারণে হোয়াইট কালার ফেব্রিক দেখবা যে কিছুদিন পরেই বা কিছু মাস পরেই ইয়েলোইশ ভাবটা বেড়ে যায়, বিকজ ইয়েলোনেস লাইটটা তখন সে বেশি রিফ্লেক্ট করে, আর যা রিফ্লেক্ট করে তাই তো আমরা দেখি।
এখন হচ্ছে ট্রাশ। ট্রাশ বলতে আমি বুঝতেই পারছি কোনো একটা জিনিস যেটা আসলে ইউজফুল না, ওয়ান কাইন্ড অফ ওয়েস্টেজ। Cotton usually contains in its raw state various amounts of trash residues depending on the harvesting method. By the hand-picked cotton is much less contaminated by trash than the mechanically harvested one. Even when cotton is carefully harvested under ideal field conditions, it is very difficult not to include at least some trash. তুমি যত ভালো করে ট্রাশ রিডিউস করার চেষ্টা করো না কেন, যত ভালো করে হারভেস্ট করো না কেন, বা ওপেন বা ক্লিনিং করো না কেন, কিছু ট্রাশ তো থেকেই যাবে। ইটস নট পসিবল যে 100% trash remove হয়ে যাবে। Yet not, it's not possible. In future, maybe it could be possible, but yet now it's not possible যে সব trash remove হয়ে যাবে। trash থেকেই যায়। trash এর মধ্যে কি কি থাকতে পারে ওইটা এখানে একটু বলা হয়েছে, তোমরা পড়ে নিও। এখানে একটা কথা বলা আছে, দেখো যে কটন which contain the least amount of trash have highest spinning value. স্পিনিং ভ্যালু কার বেশি? ওখানে চারটা অপশন দেওয়া থাকবে, তোমাকে বলা একটা অপশন এমন থাকবে যেটার মধ্যে অ্যামাউন্ট অফ ট্রাশ লিস্ট, যেটার মধ্যে অ্যামাউন্ট অফ ট্রাশ হাইয়েস্ট, যেটার মধ্যে অ্যামাউন্ট অফ ট্রাশ মিডিয়াম, যেটার মধ্যে অ্যামাউন্ট অফ ট্রাশ নাই। অ্যামাউন্ট অফ ট্রাশ নাই এটা তো আবার ইললজিক্যাল হয়ে যাবে, দ্যাট ডাজন্ট এক্সিস্ট। তো কিছু একটা থাকবে, তোমাকে এটা মনে না রাখতে পারলে তুমি এমসিকিউ আনসার করতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে ট্রাশ এরিয়া। আমি ট্রাশ এরিয়াটাকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওটা এখানে বলা হয়েছে। লিফ অর ট্রাশ গ্রেড, এটাকে আসলে লিফ গ্রেডকে আসলে 8টা ভাগে ভাগ করা হয়ে থাকে এবং তার উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে এটা আসলে কতটুকু এরিয়ার হতে পারে বা কতটুকু এরিয়ার হলে আসলে আমি তাকে লিফ গ্রেডের কোন ক্লাসে ফেলতে পারি ওইটা এখানে বলা হয়েছে। যেমন ট্রাশ মেজারমেন্ট পার্সেন্টেজ এরিয়া যদি ইকুয়াল টু 1 অর লেস দ্যান 1 হয় তাহলে আমাকে বুঝতে হবে সেটা লিফ গ্রেডের 6 এ পড়েছে। স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। স্পিনিং কনসিস্টেন্সি ইন্ডেক্স আসলে কি, এটা কোথায় কাজে লাগানো হয়, এটা কিভাবে বাড়ানো বা কমানো যায়, বা এটার ভ্যালু কি ফিক্সড, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। Spinning index, consistency index is a coefficient that is calculated by means of various quality characteristics by a multiple regression analysis. The SCI is used calculated with the original formula provided by that. তার মানে এখানে যে ফর্মুলাটা থাকে সেটা কি আমরা নিজেরা প্রডিউস করবো না, সেটা আমরা যখন আমি মেশিন কিনবো তার সাথে আমাকে ওই কোম্পানি প্রোভাইড করে দিবে। দ্য মেইন বেনিফিটস, তার মানে অ্যাডভান্টেজটা কি? The main benefits of the SCI is a simplified selection of bales for a predetermined blend of fibers as well as the long-term sake of the raw material blend. Sorry. This index can be used, কোথায় use করা হয়? Index can be used to simplify the category system used in the cotton warehouse. In general, the higher the index, the higher the yield strength and the better the overall fiber spinability. এই লাইনটাও আসতে পারে, তোমাকে এক্সপ্লেন করা হতে পারে। তো এই ইকুয়েশনটা আসলে কি কি থাকে বা কি টাইপের থাকে এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা আসলে বায়ারের উপর, রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে সিলেক্ট করা হয়। রিকোয়ারমেন্ট খুব বেশি হাই হলে তাহলে তার উপর ডিপেন্ড করে করা হয়, রিকোয়ারমেন্ট মোটামুটি হলে তার উপর ডিপেন্ড করে করা হয়, আর রিকোয়ারমেন্ট যদি খুব লো হয় তার উপর ডিপেন্ড করে করা হয়। মেজারমেন্ট অফ ভ্যারিয়েশন, আসলে কি কি কারণে ভ্যারিয়েশন হয় বা কিছু কমন টার্ম আছে যেগুলো আমি স্ট্যাটিস্টিক্যালি ডাটা অ্যানালাইসিসের সময় পড়েছিলাম। স্ট্যাটিস্টিক্সে মিন কি, মিন কাকে বলে, মিন ভ্যালু কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কি, নরমাল ডিস্ট্রিবিউশন কি, এগুলো একটু পড়ে নিতে হবে, ডেফিনেশন জাস্ট। আচ্ছা, আমাদের টেস্ট রেজাল্টের সময় কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাকে ইনফ্লুয়েন্স করে। সেগুলো আসলে কি কি, জেনারেল অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে যেটা সেটা হচ্ছে ল্যাবরেটরির অ্যাম্বিয়েন্ট কন্ডিশনটা কেমন, মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা আসলে কেমন। আমরা সবাই জানি অ্যাটমসফিয়ারিক কন্ডিশন বলতে টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটিকে বোঝানো হয়। আরেকটা হতে পারে ইনস্ট্রুমেন্টের মেইনটেনেন্স, ইনস্ট্রুমেন্ট কি আসলে ভালোভাবে কাজ করছে, মেইনটেইন না। তো রিলেটিভ হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার যেটা এখানে কিছু কথা বলা আছে একটু ইম্পর্টেন্ট, এর জন্য তুমি রিডিং করে দিচ্ছি জাস্ট যে some textile fibers are highly hygroscopic. Hygroscopic বলতে যাদের ওয়াটার ফ্যাসিনেশন থাকে, ওয়াটার ফ্যাসিনেশন অনেক হাই থাকে তাদেরকে বলা হয় hygroscopic. And their properties change notably as a function of the moisture content. Typical hygroscopic fibers are cotton, wool, rayon, silk, flax, etc.
তার মানে এখানে তোমার একটা এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে যে কোন ফাইবারটা হাইড্রোফোবিক ক্যারেক্টারের। Cotton as a hygroscopic fiber absorbs moisture and becomes stronger while retaining it. Moisture content is particularly critical in the case of dynamometric properties such as dynamometric property, which one isn't included in the dynamometric property. যেটা বলে এখানে যেগুলো বলা হয়েছে সেটা ছাড়া অন্য কিছু বলে দিতে পারি যেটা এই প্রপার্টির মধ্যে বিলং করে না। তোমাকে কিন্তু আসলে প্রতিটা লাইনই বুঝে পড়তে হবে, না পড়লে যেটা হবে তুমি এমসিকিউ গুলো ভালো করে পারবে না। টেম্পারেচার কত থাকে, রিলেটিভ হিউমিডিটি কত থাকে এটা আমরা অলরেডি জানি। টেম্পারেচার থাকতে হয় যদি ফারেনহাইটে হয় 68 ± 4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে থাকলে 20 ± 2 ডিগ্রি সেলসিয়াস, আর রিলেটিভ হিউমিডিটি 65 ± 2%। ইন জেনারেল 24 আওয়ার্স হলে কন্ডিশনিং হয়ে যায়, বাট মাঝে মাঝে 48 আওয়ার্স ইজ প্রেফারেবল। তার মানে একটা কোয়েশ্চেন হতে পারে যে ইকুইলিব্রিয়াম কন্টেইন করার জন্য বা কন্ডিশনটা গেইন করার জন্য আমার কত আওয়ার কন্ডিশনিং করা যেতে পারে, 24 আওয়ার, 48 আওয়ার, বোথ, নান অফ দেম। পার্মানেন্ট কি এটা অলরেডি পড়ানো হয়েছে, আমি আরেকবার বলছি যাতে তোমাদের আরেকটু ভালো করে মাথায় ঢুকে। তো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এখানে দেখো সবগুলো ফাইবার প্রেজেন্ট আছে। আমি যখন এই ক্লামটাকে ডানে সরালাম আমি বুঝলাম যে এই যে সেকেন্ড যে পজিশনটা এখানে 50% ফাইবার আছে। তো এই জায়গাটুকু লেন্থে 15 মিলিমিটার। তাহলে আমি যদি বলি 50% পার্ম লেন্থ, তার মানে বুঝতে হবে 50% ফাইবারের লেন্থ 15 মিলিমিটার বা তার থেকে বেশি। তার থেকে কম কিন্তু হবে না, কারণ তার থেকে কম হলে সে 50% এর মধ্যে পড়ছে না, সে হয়তো 49.9, 49.8 আর 49.4 এর মধ্যে পড়েছে। আমি যখন এই ক্লামটাকে আরো ডানে সরালাম আমি দেখলাম যে এটা 2.5 পজিশন, এটা এখানে শুধুমাত্র 2.5% ফাইবারই আছে। তাহলে প্রথম পজিশন থেকে এই জায়গাটুকু দৈর্ঘ্য হচ্ছে 27 মিলিমিটার, তার মানে 2.5% ফাইবারের স্পন্দেন 27 মিলিমিটার বা তার থেকে বেশি, কিন্তু তার থেকে কম না। বিকজ তার থেকে যদি আমি কম করতে যাই তাহলে আমি সেটাকে 2.5% এর মধ্যে বিলং করাতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল এইচপিআই শেষ হলো। আমার তোমাদের সাথে আর একটা ক্লাস লাগবে, ইনশাআল্লাহ আমরা Recording নেক্সট ক্লাসে stopped. শেষ করে ফেলতে পারবো। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে আর কনফিউশন আছে সেটা বলো, আর এর মাঝখানে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই।